চ্যাপ্টার ১২৬ ডিভিনেশন ইজ নট অল পাওয়ারফুল। ছোট বোন, তুমি বড্ড বেশি চিন্তা করো। না, আসলে তুমি অনেক বেশি খুঁতখুঁতে। ক্লাইন মোরেত্তি হঠাৎ বেশ চনমনে হয়ে উঠল। সে হাসল এবং বলল, মেলিসা, তোমার দুশ্চিন্তাটা কিন্তু বেশ যৌক্তিক। সত্যি বলতে আমার পেটে এখন বেশ খিদেও লেগেছে। হ্যাঁ, আমি বরং জামাকাপড় বদলে একটা গোসল সেরে নেই। যদিও ওর জিভে জল চলে এসেছিল, কিন্তু এই মুহূর্তে ইনস্টিগেটর ট্রিসির অবস্থান নিশ্চিত করাটা তার কাছে অনেক বেশি জরুরি ছিল। কেউ জানে না সেই পিশাচটা সমাজের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আর কি কি পাগলামি করতে পারে। ঠিক আছে, মেলিসা মাথা না তুলেই তার পড়াশোনা চালিয়ে গেল। ট্যাপ ট্যাপ ট্যাপ। ক্লাইন দ্রুত পায়ে দোতলায় উঠে নিজের বেডরুমে ঢুকল। সে দরজা ভালো করে বন্ধ করে দিল। নিজের জ্যাকেট আর আন্ডারআর্ম হোলস্টার খুলে রাখল। তারপর ড্রয়ার থেকে বের করে আনল একটা সাধারণ রূপোলি ছুরি। আধ্যাত্মিক দেয়াল বা স্পিরিচুয়ালিটি ওয়াল দিয়ে নিজের ঘরটাকে সিল করে দেওয়ার পর সে একটা দীর্ঘশ্বাস নিল। নিজের আবেগগুলোকে শান্ত করে সে ঘড়ির কাঁটার উল্টো দিকে ৪ কদম হাঁটল। অভ্যস্ত মন্ত্রগুলো আওড়ানোর পর ক্লাইন আবার সেই ধূসর কুয়াশার ওপরের বিশাল প্রাসাদে হাজির হল। যাতায়াতের সময় কানের কাছে যে অদ্ভুত সব ফিসফিসানি আর চিৎকার শোনা যায়, সেগুলো এখন তার গা সওয়া হয়ে গিয়েছে। সেদিন বেশ কয়েকবার বিভিন্ন তান্ত্রিক আচার বা রিচুয়াল করার কারণে সে কিছুটা ক্লান্ত বোধ করছিল। ক্লাইন নিজের কপালের দুপাশ একটু ম্যাসাজ করে নিল। তার ইচ্ছাশক্তি প্রয়োগ করতেই লম্বা ব্রোঞ্জ টেবিলের ওপর এক টুকরো বাদামি রঙের ছাগলের চামড়া বা গোটস্কিন ভেসে উঠল। ক্লাইন কিছুক্ষণ গুরুত্ব দিয়ে চিন্তা করল, তারপর ডিভিনেশনের বাক্যটি লিখল, ট্রিসির অবস্থান। নামটা সে ঠিকভাবে লিখেছে কি না সে ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত ছিল না, তবে সে ওই মেয়েটির চেহারা এবং অন্যান্য খুঁটিনাটি তথ্যগুলোকেও নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারত। সে চামড়ার টুকরোটি হাতে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। ট্রিসির সাথে সম্পর্কিত যা কিছু তথ্য তার মাথায় আছে সব ঝালিয়ে নিল। তারপর ডিভিনেশনের বাক্যটি ৭ বার উচ্চারণ করল। সে নিজের মনকে পুরোপুরি খালি করে ফেলল, চোখ বুঝল এবং কজিটেশনের সাহায্যে স্বপ্নের মতো এক আচ্ছন্ন অবস্থায় প্রবেশ করল। কুয়াশার ভেতর সেই মায়াবী দৃশ্যে সে একটা স্টিম ইঞ্জিন দেখতে পেল, যেখান থেকে ঘন ধোঁয়া আর আগুনের ফুলকি বেরোচ্ছে। সে একটা পরিষ্কার ট্রেনের কামরার ভেতর চামড়ার সিটগুলোর সারি দেখতে পেল। গোলগাল মুখ আর লম্বাটে চোখের সেই শান্ত এবং মিষ্টি চেহারার ট্রিসি জানালার পাশে বসেছিল। তার সামনের টেবিলে রাখা ছিল একটা চেক কাটা জালের মতো হ্যাট। ক্লাইন বারবার ট্রেনের নম্বরটা দেখার চেষ্টা করল, কিন্তু কিছুতেই সেটা উদ্ধার করতে পারল না। শিগগিরই আধ্যাত্মিক চাপের কারণে সে আর সহ্য করতে পারল না এবং সেই স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে এল। লম্বা ব্রোঞ্জ টেবিল আর মায়াবী লালচে তারাগুলো আবার তার চোখের সামনে ভেসে উঠল। আমি শুধু এটুকুই নিশ্চিত হতে পারলাম যে ট্রিসি স্টিম লোকোমোটিভ বা ট্রেন নিয়ে টিনগেন ছেড়ে চলে গিয়েছে। এর বেশি আর কোনো সূত্র পাওয়া গেল না। উফ, মনে হচ্ছে এই রহস্যময় জায়গাটা আমাকে শুধু বিভ্রান্তিগুলো দূর করতে সাহায্য করে, কিন্তু আমার ডিভিনেশনের মান উন্নত করার পেছনে এর খুব একটা ভূমিকা নেই। ক্লাইন টেবিলের কোনায় আঙুল দিয়ে টোকা দিতে দিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে লাগল। ডিভিনেশনের মাধ্যমে সে এখন পুরোপুরি নিশ্চিত যে তাদের লক্ষ্যবস্তু আসলে সেই ইনস্টিগেটর ট্রিস ছিল। তবে নতুন রূপ নেওয়া এই ট্রিসি এখন টিনগেন ছেড়ে পালাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সে মনে করল না যে তার এই নতুন ডিভিনেশন ডান স্মিথকে খুব একটা সাহায্য করবে। ক্লাইন দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নিল। ক্যাপ্টেন তো আগেই বলেছেন যে তিনি ব্যাকলুন্ড, ইনমাট হারবার এবং রেললাইনের অন্যান্য প্রধান স্টেশনে টেলিগ্রাম পাঠাবেন, যাতে পুরো দেশে ট্রিসিকে ওয়ান্টেড তালিকার অন্তর্ভুক্ত করা হয়। আমি বরং এই ডিভিনেশনের ফলাফল কাউকে জানাব না, পাছে আবার আমাকে নিয়ে কারো সন্দেহ জাগে। ক্লাইন চটজলদি মনস্থির করে ফেলল, কারণ সে কোনো সতর্কতা দিক বা না দিক, ডান স্মিথ ইতিমধ্যেই এই বিষয়ে সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছিলেন। যেহেতু সে স্বপ্নের ডিভিনেশনের ট্রেনের নম্বরটা দেখতে পায়নি, তাই স্পিরিট পেন্ডুলাম বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করলেও সেটা খুব একটা কাজে আসবে না। এটা ঠিক সেই লাল চিমনি বা রেড চিমনির ঘটনার মতোই অবস্থা। এই মুহূর্তে সে মানসিকভাবে বেশ ক্লান্ত বোধ করছিল, তাই সে আর ওই ধূসর কুয়াশার ওপরে বেশিক্ষণ থাকল না। সে নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে নিজেকে আবৃত করল এবং নিচে পড়ে যাওয়ার অনুভূতিটা তৈরি করল। সে যখন নিজের ঘরে ফিরে এল, তখন তার মাথা জুড়ে কেবল সেই সুস্বাদু আর চকচকে মটন বা ভেড়ার মাংসের কথা ঘুরছিল। অবশ্যই এতে কিছুটা মৌরি বা ফেনেল দিতে হবে, প্রেইজ দ্য লেডি। ক্লাইন নিজের লালা গিলে ফেলল। দ্রুত হাতে আধ্যাত্মিক দেয়াল সরিয়ে ঘরের দরজা খুলে দিল। পরদিন সকালে ৮:৪০ সে হাতে নিজের ছড়ি নিয়ে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে প্রবেশ করল। সুপ্রভাত ক্লাইন, তোমার জন্য একটা সুখবর আছে। রিসেপশন ডেস্কের পেছন থেকে রোজান উত্তেজিত হয়ে হাত নাড়ল। ক্লাইনের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, আমরা কি ট্রিসিকে ধরতে পেরেছি? ট্রিসি? সে আবার কে? সবুজ পোশাক পরা রোজানকে দেখে মনে হল
সে আকাশ থেকে পড়েছে। তুমি বোধহয় তাকে চেনো না। সুখবরটা কি? ক্লাইন প্রসঙ্গ ঘুরিয়ে নিল। রোজান চওড়া হাসি দিয়ে উত্তর দিল, ক্যাপ্টেনের অনুরোধ মঞ্জুর করা হয়েছে। পুলিশ বিভাগ থেকে 2 জন পুলিশ কর্মীকে এখানে ক্লার্ক হিসেবে বদলি করা হচ্ছে, যারা আগে অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছে। অবশেষে আমাকে আর ঘন ঘন রাত জাগতে হবে না। প্রেইজ দ্য লেডি। সত্যিই এটা দারুণ খবর। ক্লাইন আন্তরিকভাবেই সায় দিল। রোজানের সাথে আরও কিছু টুকটাক কথা বলার পর সে পার্টিশন পেরিয়ে মাটির নিচে চলে গেল। সে তার মিস্টিকজাম বা রহস্যবিদ্যার পাঠ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। সে যখন ক্যাপ্টেনের অফিস আর নাইটহক্সদের বিশ্রামকক্ষের পাশ দিয়ে যাচ্ছিল, তখন একটু উঁকি দিয়ে দেখে নিল। সে দেখল ডান স্মিথ, লিওনার্ড মিচেল এবং বাকিরা সবাই এখনও সেখানেই আছে। এর মানে হল গতরাতে যে অনুসন্ধান আর তল্লাশি চালানো হয়েছিল সেখান থেকে বিশেষ কিছুই পাওয়া যায়নি। বাকি কাজগুলো এখন পুলিশ বিভাগের হাতে ছেড়ে দেওয়া হবে, যাতে তারা একঘেয়ে ফলো আপের কাজগুলো করতে পারে। প্রথমে ক্লাইন ক্যাপ্টেনের সাথে কথা বলে পরিস্থিতির আপডেট নিতে চেয়েছিল, কিন্তু সে দেখল ক্যাপ্টেন খুব ব্যস্ত হয়ে টেলিগ্রাম টাইপ করছেন, তাই সে আর তাকে বিরক্ত করল না। দুপুরের খাবারের সময় ক্যাপ্টেনের কাছে আবার জিজ্ঞেস করা যাবে। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল এবং সেই পরিচিত 2টি গ্যাস ল্যাম্প দেখতে পেল। কাঁচের আড়াল থেকে আসা আলোয় সেই চিরচেনা শান্ত করিডোরটি আলোকিত হয়েছিল। সে ঠান্ডা কিন্তু সতেজ বাতাসে একবার দম নিল। কয়েক কদম এগিয়ে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়াল। সে গ্যাস ল্যাম্পের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল এবং ধীরে ধীরে তার ভ্রু কুঁচকে এল। সে একটা মারাত্মক ভুল করে ফেলেছে। এমন একটা ভুল যা কেবল পৃথিবীর জ্ঞান আছে এমন কারোর পক্ষেই করা সম্ভব। গতরাতে ধূসর কুয়াশার উপরে ডিভিনেশন করার সময় ক্লাইন দেখেছিল ট্রিসি একটা স্টিম লোকোমোটিভে চড়ছে। তাই সে অবচেতনভাবে বিশ্বাস করে নিয়েছিল যে ঘটনাটা সেই মুহূর্তেই ঘটছে। কিন্তু এই পৃথিবীতে এখনও ইলেকট্রিক লাইট বা সেরকম কোনো সরঞ্জাম আবিষ্কার হয়নি। আকাশ যখন অন্ধকার হয়ে যায় তখন মানুষের যাতায়াতের জন্য প্রায় কোনো স্টিম লোকোমোটিভই চালু থাকে না। ক্লাইন, যে কি না রাতে ট্রেন চলার ব্যাপারে অভ্যস্ত ছিল, সে সহজাতভাবেই এই সত্যটা মিস করে গিয়েছে। তার মানে এটা গত রাতের কোনো ঘটনা ছিল না, এটা ছিল ভবিষ্যতের একটা দৃশ্য, যার অর্থ হল এটা আজকে অথবা কালকে ঘটার কথা। ক্লাইনের স্নায়ু টানটান হয়ে উঠল। সে অস্থিরভাবে পায়চারি করতে লাগল। তারপর সে আবার ওপরে উঠে এল। সে দরজায় টোকা দিয়ে বিশ্রাম কক্ষে ঢুকল। সে দেখল লিওনার্ড মিচেল জানালার পাশে দাঁড়িয়ে অসহায় মুখে একটা কবিতা আবৃত্তি করছে। ক্লাইন কেনলি হোয়াইট, রয়্যাল রিডিন এবং শিকাট্রনের দিকে মনোযোগ দিল না, যারা তখন তাসের খেলায় মত্ত ছিল। সে লিওনার্ডের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তুমি কি মহিলাদের আনন্দ দেওয়ার জন্য কোনো জাদুর কৌশল শিখতে চাও নাকি? লিওনার্ড হাসি দিয়ে ঠাট্টা করল এবং রোজেল গুস্তাভের লেখা শ্রেষ্ঠ কবিতার বইটি নামিয়ে রাখল। সে ঘর থেকে বেরিয়ে ক্লাইনের সাথে মাটির নিচে যাওয়ার সিঁড়ির মাঝপথ পর্যন্ত এল। তারপর ক্লাইনের চোখের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, মনে হচ্ছে গতরাতে তুমি একটা সফল ডিভিনেশন করেছ। ক্লাইন খুব একটা ব্যাখ্যা না দিয়ে সোজাসুজি বলল, আমি ডিভিনেশনে দেখেছি যে ট্রিসি একটা স্টিম লোকোমোটিভে করে টিনগেন ছেড়ে যাবে। ওয়েস্ট বরোর ওই ওয়ার্কহাউসে তাদের কথোপকথনের পর লিওনার্ডের সামনে নিজেকে কিছুটা বিশেষ কেউ হিসেবে জাহির করতে ক্লাইনের আর আপত্তি নেই। স্টিম লোকোমোটিভ দিনের প্রথম ট্রেনটা ছাড়ার কথা সকাল 7টায়। লিওনার্ড তার শার্টের পকেট থেকে ঘড়িটা বের করে একবার দেখে নিল। সময় নষ্ট করার মতো সুযোগ নেই। আমি ক্যাপ্টেনকে গিয়ে বলছি যে আমি একটা নির্ভরযোগ্য সূত্র বা টিপ পেয়েছি। সে দ্রুত ওপরে উঠে গেল এবং ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি থেকে বেরিয়ে গেল। নিচে কয়েক মিনিট অপেক্ষা করার পর সে ফিরে এল এবং ডান স্মিথের অফিসে ঢুকল। ক্লাইন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে দেখল ক্যাপ্টেন তাস খেলতে থাকা বাকি নাইটহক্সদের জড়ো করে একটা টেলিগ্রাম পাঠালেন। এরপর তারা সবাই তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। একটু আগে যা ঘটে গেল সেটা মনে করে ক্লাইনের মনের ভেতর একটা দ্বন্দ্ব কাজ করছিল। সেই স্যুট পরা ক্লাউনের মৃত্যুর পর সে যে শিক্ষা পেয়েছিল এটা তার থেকে কিছুটা আলাদা। সে প্রায় একই ধরনের একটা ভুল করতে যাচ্ছিল, যা তাকে এই শিক্ষাটা আরও গভীরভাবে বুঝতে সাহায্য করল। সে অস্ত্রাগার পেরিয়ে ডিউটি রুমে ঢুকল। সে তার হ্যাট আর কোট খুলে খুব স্বাভাবিকভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিল। ওল্ড নীল এইমাত্র নিজের জন্য হাতে পেশা কফি তৈরি শেষ করেছেন। সে তৃপ্তির সাথে এক চুমুক দিল এবং জিজ্ঞেস করল, তুমি কি 1 কাপ নেবে? অবশ্যই। ক্লাইন নিজের ঘরের মতো নিশ্চিন্তে বসে পড়ল। ওল্ড নীল তার দিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, এখনও সেই 3 কিউব চিনি আর 1 চামচ দুধ? তোমার মিষ্টির প্রতি খুব বেশি টান। এটা তোমার দাঁত আর শরীরের জন্য ক্ষতিকর। না না না, আমি শুধু কফি খাওয়ার সময় মিষ্টি পছন্দ করি। যখন আমি গ্রিল করা স্টেক বা রোস্ট করা মাংস খাই তখন আমি হিমালয়ান সল্ট বা রোজ সল্ট, গোলমরিচ, মৌরি এবং অন্যান্য মশলা পছন্দ করি। ক্লাইন সবসময় বিশ্বাস করত যে সে সব ধরনের স্বাদই পছন্দ করে। ওল্ড নীল দ্রুত কফিটা শেষ করলেন। তিনি কাপটা এগিয়ে দিয়ে বললেন, তুমি কি এখন বিশ্রাম নিতে চাও নাকি সরাসরি শুরু করতে চাও?
আমাকে কয়েক মিনিট একটু শান্ত হতে দিন। ক্যাপ্টেন আর দলবল ট্রিসির অবস্থান সম্পর্কে একটা খবর পেয়েছে। তারা এখন লোকোমোটিভ স্টেশনের দিকে যাচ্ছে। কে জানে ফলাফল কি হবে। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল। ওল্ড নীল জিভ দিয়ে একটা শব্দ করে বললেন, খবরটা কি যথেষ্ট বিস্তারিত ছিল? তারা কি নিশ্চিত যে সেটা কোন ট্রেন? না, সেটা নিশ্চিত নয়। ক্লাইন ঠোঁট উল্টে বলল। ওল্ড নীলও হঠাৎ হেসে উঠলেন। এমন পরিস্থিতিতে সাফল্যের চেয়ে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ট্রিসি নিশ্চয়ই সিকোয়েন্স 7-এর একজন বিয়ন্ডার, আর ওই স্তরের বিয়ন্ডারদের এত সহজে ধরা যায় না। হে, ডিভিনেশনের ওপর খুব বেশি নির্ভর করো না। ডিভিনেশন সর্বশক্তিমান নয়। তুমি কেবল কিছু প্রতীকী চিহ্ন পাবে, যেগুলোর ভুল ব্যাখ্যা করা বা কিছু এড়িয়ে যাওয়া খুবই সহজ। ক্লাইন এবারের করা নিজের ভুলটার কথা মনে করল এবং তার মনটা কিছুটা বিষণ্ণ হয়ে গেল। সে আন্তরিকভাবে মাথা নাড়ল। হ্যাঁ, ডিভিনেশন সর্বশক্তিমান নয়। একথা বলার পর সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মন, দেহ আর আত্মা হঠাৎ করেই এক জাদুকরী অবস্থায় প্রবেশ করল। সে চেয়ারে কিছুটা হেলান দিয়ে একটা দম নিতে যাচ্ছিল। ঠিক তখনই সে হঠাৎ করে কানের কাছে একটা অলিক ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেল। সে অনুভব করল তার ভেতরে কোনো কিছু একটা গলে যাচ্ছে এবং সেটা তার আত্মার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ক্লাইন তার চোখ দুটো আধবোজা করে এই অনন্য আর বর্ণনাতীত অনুভূতিটা নীরবে অনুভব করতে লাগল। ক্লাইনকে এখন আর কেউ বলে দেওয়ার দরকার নেই যে এটা ছিল সিয়ার বা গণক পশনটি পুরোপুরি হজম হওয়ার ফলাফল। টুস্ক নদী টিনগেন শহর দিয়ে বয়ে যাওয়ার পর যেখানে প্রথম কোনো জনপদ পড়ে তার নাম উইনিয়া। টিনগেন থেকে ব্যাকলুন্ড যাওয়ার পথে স্টিম লোকোমোটিভের প্রথম স্টপেজও এটি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রিসি হালকা বাদামি বা বেইজ রঙের একটা লম্বা গাউন পরে নিজের পোশাক বদলে নিল এবং মাথায় একটা মেয়েদের গোল টুপি পরল। টুপির কিনারা থেকে জালের মতো পাতলা নেটের পর্দা ঝুলে তার মুখের অর্ধেকটা ঢেকে রেখেছিল। এতে তার চেহারা অস্পষ্ট আর অচেনা হয়ে গিয়েছিল। সে ইতিমধ্যেই টিনগেনে তার সঙ্গীকে একটা টেলিগ্রাম পাঠিয়ে সতর্ক করে দিয়েছে। সে তাদের বলেছে যে সে চুরি করা টাকা দিয়ে ব্যাকলুন্ড যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছে। ট্রিসি যে টিনগেন থেকে ট্রেনে না উঠে উইনিয়া পর্যন্ত নেমে এলো, তার কারণ হল একজন অ্যাসাসিন বা ঘাতক হিসেবে তার সহজাত প্রবৃত্তি আর দীর্ঘ অভিজ্ঞতা। একটা ট্রেন দীর্ঘ আর তীক্ষ্ণ বাঁশি বাজাল। সেই বিশাল ধাতব দানবটি ধোঁয়া আর আগুনের ফুলকি ওড়াতে ওড়াতে প্ল্যাটফর্মের পাশে এসে থামল। ট্রিসি সাথে কোনো মালপত্র বহন করছিল না। সে প্রথম কামরাতেই উঠে পড়ল। একই সাথে সে সিদ্ধান্ত নিল যে 3টে স্টেশন পরেই সে নেমে যাবে এবং অন্য কোনো উপায়ে ব্যাকলুন্ডে প্রবেশ করবে। সেন্ট সেলেনা ক্যাথেড্রালের মাটির নিচে ক্লাইন তার চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসেছিল। সে পশনটি পুরোপুরি হজম হওয়ার অনুভূতিটা উপভোগ করছিল। সে অস্পষ্টভাবে একের পর এক মায়াবী তারা দেখতে পাচ্ছিল। সেই তারাগুলো যেন তার সাথে এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ ছিল এবং সেগুলো যেন সব একত্রিত হয়ে এক হয়ে যেতে চাইছিল। সেই বর্ণনাতীত খিদে আর তৃষ্ণার অনুভূতি কমে যাওয়ার পর ক্লাইন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এবং তার আর কোনো বাড়তি অভিজ্ঞতা হল না। কিন্তু আমার মন এখন অনেক বেশি হালকা আর শুদ্ধ বোধ করছে, সে চোখ খুলে মনে মনে ভাবল। ঠিক সেই মুহূর্তে সে জানল যে সে এখন একজন প্রকৃত এবং পূর্ণাঙ্গ সিয়ার বা গণক হয়ে উঠেছে।